এবার আর একটা গল্প দিয়ে শুরু করি। একজন ছেলে লিখেছে তার কিশোর বয়স থেকেই প্রচুর বড়লোক হওয়ার শখ। বাবা মা জোর করে সায়েন্সে দিয়েছে, সায়েন্সে এই কমেন্টটা কিন্তু পাবলিকলি দিয়েছে, কিন্তু ওর কমেন্টটা একটু আমাদের সবার অ্যানালিসিস করা দরকার। নিজের মধ্যে প্রথম থেকে খুব ধনী হওয়ার শখ ছিল। সায়েন্সে বাবা মা জোর করে দিল, দেখলো সায়েন্স কিছু বুঝতে পারছে না, সায়েন্স ছেড়ে দিল, কোনো রকমে হায়ার সেকেন্ডারিটা পাস করলো। করে ও বাবা মাকে বোঝালো যে আমি হোটেল ম্যানেজমেন্ট পড়বো, কারণ এইসব এমএসসি বিএড এসব করে তো কোনো লাভ নেই, বিটেক করে কোনো লাভ নেই। হোটেল ম্যানেজমেন্ট পড়তে চলে গেল। হোটেল ম্যানেজমেন্ট পড়ে চাকরিতে গিয়ে বুঝলো যে হোটেল ম্যানেজমেন্ট চাকরিতে ভালো মাইনে নেই, সেটা ছেড়ে সেলসের চাকরিতে ঢুকলো। সেলসের চাকরি প্রথমে একটা ঢুকে সেটা ছাড়লো, আর একটা ছাড়লো, এই করে সে এখন 1 লাখ টাকার একটা চাকরি করছে, ভালো আছে, এবং আরও ভালো চাকরি সে মনে করে যে আগামী দিনে সে আরও কয়েক লাখ টাকা পার মান্থে ইনকামে যেতে পারবে। ছেলেটা যেটা লিখেছে, কেন আমি এটা লিখলাম, এটা থেকে আপনাদের 3টে জিনিস শেখার আছে। কারণ দেখুন, আমি তো মানুষকে অ্যানালিসিস করি। প্রথম কথা হচ্ছে, হি ইজ ব্রুটালি অনেস্ট টু হিমসেলফ। যে ও জানে ওকে বড়লোক হতে হবে, এবং যেখানেই দেখছে যে যে আমি কিছু শিখছি না এবং এইসব না শিখে কোনো লাভ হবে, এসব শিখে কোনো যেহেতু লাভ হবে না, যেহেতু আমি যেটা শিখছি তার কোনো ভ্যালু নেই, সে কিন্তু ছেড়ে দিচ্ছে। আবার এটাও দেখছে যে হোটেল ম্যানেজমেন্ট শিখলো, শিখে সেটার কোনো ভ্যালু নেই, মানে একটা কি হলো, আপনি শিখলেন কিন্তু অ্যাকচুয়ালি কিছুই শিখলেন না, একটা ডিগ্রি পেলেন, তার মানে ওটা ইউজলেস হয়ে গেল, ছেলেটা বুঝেছে। আবার এটাও হতে পারে যে আপনি একটা সত্যিই শিখলেন, যেরকম হোটেল ম্যানেজমেন্ট শিখেছে, শিখে দেখলো হোটেল ম্যানেজমেন্টেরও কোনো ভ্যালু পাচ্ছে না, সেটাও বাদ দিল। কিন্তু হোটেল ম্যানেজমেন্ট পড়লে একটু স্কিল থাকে, পলিশড হয়, লোকজন মানুষের কথাবার্তা কী করে বলতে হয়, একটা লোককে খুশি করতে হয়, হসপিটালিটি করতে হয়, সেটা শেখে। সেটা সেলসে খুব কাজে আছে, তো সেটাই কাজ করেছে যে হোটেল ম্যানেজমেন্ট থেকে সেলসে শিফট করলো। সেলসে গিয়ে বুঝলো এখানে টাকা আছে, একটা জায়গা থেকে ভালো কাজ শিখলো, আর একটা জায়গায় গেল, আরেকটু ভালো কাজ শিখলো, এখন আর একটা জায়গা আছে সেখানেও কাজ শিখছে, পরে সে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে ছেলেটাকে আমি এই জন্য ধন্যবাদ দেবো যে বাঙালিদের মধ্যে এখন এই ধরনের ঢিলুওয়ালা ছেলে খুব পাওয়া মুশকিল, কারণ অধিকাংশ লোকজনই বাবা মা কাকা জ্যাঠা এসবের কথাবার্তা শুনে চলে। যেটা বললাম, নিজের শিকারী হওয়ার বা নিজের একদম মানে যে যে বেসিক যেটুকু মিনিমাম থাকার কথা, সেটা কিন্তু তার অধিকাংশ ছেলে মেয়ের মধ্যে নেই, যে ঘিলুটা কাজে লাগাতে হবে সবসময়। আচ্ছা, এই ছেলেটার দেখুন 3টে জিনিস আছে, যে 3টে জিনিস কিন্তু প্রতিটা ছেলের মধ্যে, যদি প্রতিটা মেয়ের মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য দরকার। একটা হচ্ছে রুথলেস অনেস্টি, যে ভাই আমি এটা পড়তে এসেছি, বুঝতে পারছি না, বাতিল, অন্য জায়গায় যেতে হবে। এই সাবজেক্টটা আমি পড়ছি, কিন্তু আমি এই সাবজেক্টে সিনিয়রদের জিজ্ঞাসা করছি, আমি দেখতে পাচ্ছি এখানে কোনো ভালো মায়না নেই, কারণ আমি ইয়ে করতে চাই, বাতিল। অর্থাৎ এই রুথলেসনেসটা থাকতে হবে, যে কেরিয়ার চয়েসের ক্ষেত্রে এটা হচ্ছে না মানে বাতিল। অধিকাংশ ছেলে পেলে যে সব পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রিতে এসব এমএফ করছে, তো জানে যে ফিউচারে কিছু হবে না, তাও পরে 5 বছর সময় নষ্ট করে এখনই সে কান্নাকাটি করছে, স্যার কী হবে। এই কান্নাকাটিটা তুই আগে করতে পারলি না, এইভাবে করে কোনো মানে হয় না। তাহলে ফার্স্ট হচ্ছে রুথলেসলি অনেস্টলি, একদম আপনাকে ক্রুয়েল, পুরো একদম নিষ্ঠুরভাবে বাতিল করে দিতে হবে যার জীবনে কাজ করবে না। সেকেন্ড, এই ছেলেটা যে জিনিসটা খুব ভালো লাগলো আমার, যেটা পরিষ্কারভাবে বোঝা উচিত, ওর লাইফে একটা অবজেক্টিভ আছে। অবজেক্টিভটা হচ্ছে এই যে আমি বড়লোক হয়েই ছাড়বো। কারণটা ও বলেছে, কারণ ও দেখেছে বড়লোক হলেই তবেই সোসাইটিতে কেউ ওকে ইজ্জত দেয়। তো দিস ইজ কল, আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করবো, দিস ইজ কল এক্সপ্রেশন টু পাওয়ার। অর্থাৎ আপনার যতক্ষণ না পর্যন্ত ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটা লেভেলে আপনি না আসছেন, একটা উচ্চ মধ্যবিত্ত লেভেলে না আসছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে সমাজে বা সোসাইটি থেকেও পাত্তা দিচ্ছেন। অর্থাৎ ইউ রিমেন নোবডি। প্রত্যেকেই সামবাডি হতে চাই। সামবাডি হওয়াটা হচ্ছে একটা নিজের মধ্যে আত্মসম্মান পাওয়ার এবং পাওয়ারফুল হওয়ার একটা প্রসেস। সুতরাং ওই টার্গেটটা থাকতেই হবে যে আমাকে ক্রমাগত আমি আমার ইনকামটা একটা সার্টেন লেভেল অব্দি বাড়িয়ে যাবো, যে লেভেলটাতে আমি কমফোর্টেবল। তারপরে যদি কারো বাড়াতে চাই আরও বাড়াবে। কোশ্চেন হচ্ছে যে ছেলেটা দেখুন কনস্ট্যান্টলি ভেবে যাচ্ছে কি করলে ওর ইনকাম বাড়ানো যাবে। ও দেখছে এটা করলে বাড়বে না, এটা করলে বাড়বে, এখানে শেখার স্কোপ আছে, সেটা শিখলে আমার বাড়বে। চারিদিকে খোঁজ খবর নিয়ে রাখছে যে কী করলো। যে হোটেল ম্যানেজমেন্ট থেকে যে সেলসে সুইচ করলো, অবভিয়াসলি ওটা দেখেছে। এটাকে আমি বলি শিকারই হওয়া জীবনে। অর্থাৎ দেখছে যে আমি এই পড়তে গেছি, এই পড়ে তো এটা তো করে তো হচ্ছে না, কিন্তু এটা করলে হবে, সুতরাং এটাকে একটা ট্রাই করতে হবে। এই অ্যাডভেঞ্চারিজমটা থাকা যায়। তো হোটেল ম্যানেজমেন্ট করে অধিকাংশ লোকজন যারা হোটেলে বসে আছে ওর জায়গায়, তারা কোনো মাইনেই পায় না। এ কিন্তু 1 লাখ টাকায় পৌঁছে গেল। সো লার্ন দিস, যে চোখ কান খোলা রাখো, শিকারই হও চারিদিকে। আর থার্ড যেটা, সেটা হচ্ছে রেট্রোস্পেকশন। দেখুন ছেলেটা কিন্তু ওর লেখা থেকে বোঝা যাচ্ছে রেট্রোস্পেকশন হচ্ছে ক্যারিয়ারে, যে হোয়াট ইজ ওয়ার্কিং ফর হিম, হোয়াট ইজ নট ওয়ার্কিং ফর হিম। আমি আবার বলছি, আমাদের যে সুখসারির গানটা আছে রবীন্দ্রনাথের, অ্যাকচুয়ালি ওটা দুটো মনের গান। একটা হচ্ছে অ্যাক্টিভ মাইন্ড, আর একটা হচ্ছে অবজার্ভিং মাইন্ড। সাধারণত যারা সাধক তারা এটাকে কাজে লাগায় বেশি, যে তারা অবজার্ভিং মাইন্ড দিয়ে অ্যাক্টিভ মাইন্ডটাকে দেখে। এই অবজার্ভিং মাইন্ডটা আমি বারবার করে আমার জীবন জীবিকা বইটাতে লিখেছিলাম,
যে অবজার্ভিং মাইন্ডটা যদি কোনো বাচ্চার যদি মানে না গ্রো করে, অভিভাবকদের কপালে দুঃখ আছে। অবজার্ভিং মাইন্ডটা কি? একটা ছেলে যে ভুল করছে, পরীক্ষা হলে ভুল করলো, কেরিয়ারে ভুল করলো, কি করলো, কনস্ট্যান্ট সে রেট্রোস্পেক্ট করে যাবে যে আমি এই ডিসিশন ঠিক নিইনি, আমি এই ডিসিশন ঠিক নিই, আমাকে তাহলে এটা ঠিক নিতে। এটাকে বলে অবজার্ভিং মাইন্ড, রেট্রোস্পেক্টিভ মাইন্ড। এটা নিয়ে আমার জীবন জীবিকায় ডিটেলস লেখা আছে বইটাতে, আমি অনেকগুলো ভিডিও করেছি, দেখে নিতে পারেন। এবং এই জিনিসটা সবচেয়ে স্ট্রং হয় আমি যে মেন্টাল ম্যাথ মেডিটেশনের কথা বলেছি। মেন্টাল ম্যাথ মেডিটেশনে আপনাকে অ্যাক্টিভ মাইন্ডকে, অবজার্ভিং মাইন্ডটাকে খুব শক্তভাবে ধরে রাখতে হয়। অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি অলসো কল মেডিটেশন, দ্যাট ইজ দ্য বেসিক ফান্ডামেন্টাল মেডিটেশন টেকনিক। তো এই ছেলেটারও কিন্তু ওই টেকনিকটা আপনি দেখতে পারবেন যে ও কিন্তু রেট্রোস্পেক্ট করছে ওর লাইফকে, বারবার করে ভুলগুলোকে রেট্রোস্পেক্ট করছে, সেখান থেকে বেরিয়ে আসছে এবং করছে। এই তিনটে জিনিসই কিন্তু সাকসেসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যদি এই ছেলেটিকে আমি রেয়ার বলবো, কারণ অধিকাংশ ছেলে মেয়ে এখন এসব কিছু করে না। কিছু হলে বাবা মা, শিক্ষক, মাস্টারমশাই বলে দিন, আরে ভাই নাথিং, এই হবে, কিছু হয় না। আমি কালকে আবার জীবনে বোধহয় 4th টাইম দঙ্গলটা দেখলাম। তো আপনি দেখবেন দঙ্গলের একদম লাস্ট ইয়েতে গীতা যখন ফাইট করছে এবং ওর বাবাকে আটকে রেখে দিয়েছে, হনুমান সিংকে আটকে রেখে দিয়েছে, তো ওর বাবা ওকে আর কোনো অ্যাডভাইস করতে পারছে না। এটা ফাইনাল চলছে কমনওয়েলথ গেমসে। ও তখন ওর বাবার শিক্ষাটা মনে করছে যে ভাই বাবা তোমার পাশে চিরকাল থাকবে না, তুমি একটা লেভেলে যে শিখেছো সেই শিক্ষাটা একসময় তোমাকে নিজেকেই কাজে লাগাতে হবে। দ্যাটস দ্য থিং, যে এই 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 সেলফ ব্যাপারটা কিন্তু প্রত্যেকের মধ্যে গ্রো করতে হবে। সো এই ছেলেটার ক্ষেত্রে আমি যেটা দেখলাম ওর কমেন্ট থেকে, দ্যাট সেলফ, আমরা বলি সেলফ, সেলফ হচ্ছে আত্মন, বাংলা হচ্ছে আত্মন। এই যে আমি কে, আমি কি করতে চলেছি, কোথায় যেতে চলেছি, এই ব্যাপারটা এই ছেলেটার মধ্যে জাগ্রত হয়েছে। তাই জন্য কিন্তু কেরিয়ারে উন্নতি করছে এবং আরও উন্নতি করবে। দিস ইজ এক্স্যাক্টলি আই ওয়ান্ট ফ্রম এভরি কিড টু স্টার্ট ফ্রম দেয়ার অ্যাডালসেন্ট, মানে একদম কিশোর বয়স থেকে তাদের মধ্যে এই আত্মনের প্রকাশটাকে যেন ঘটে। এইগুলো সাধারণত রামকৃষ্ণ মিশন এগুলো বলা হয়, যদিও কেউ রামকৃষ্ণ বোঝে বলে মনে হয় না, বাট দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট প্রসেস।